হ্যালো গাইস, হরর মুভিতে আমরা কোনো না কোনো হন্টেড হাউস সব সময় দেখতে পাই। আসলে হরর মুভি একটি হন্টেড হাউস ছাড়া কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। আজকে আমরা একটি হরর মুভিকে এক্সপ্লেন তো করব, কিন্তু এতে হন্টেড হাউস বা ভূতের বাড়ির পরিবর্তে থাকছে কিন্তু একটি আলুর বাড়ি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন। অ্যাকচুয়ালি আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2019-এ রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর মিস্ট্রি ফিল্ম রুমা ক্যান্টাং, যার মানে হলো পটেটো হাউস বা আলুর বাড়ি। মুভিটিকে রিজাল মান্টুভানি ডিরেক্ট করেছেন এবং এর IMDb রেটিং 5/10। এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবার এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 1958 সালে আলুর ক্ষেতের মাঝে একটি বাড়িতে দুজন হাজবেন্ড ওয়াইফকে দেখতে পাই। তারা দুজন মিলে খুব তাড়াহুড়া করে নিজেদের জিনিসপত্র গোছাচ্ছিল। এমন সময় মহিলাটি ঘরের বাইরে থেকে একটি আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখে একটি পচা আলু তার সামনে গড়াতে গড়াতে এসেছে। এই কারণে সে নিচে গিয়ে দেখে তার পুরো বাড়ি আলু দিয়ে ভরে গেছে এবং রান্নাঘরে সেই পচা আলু সিদ্ধ হতে বসানো। আর সেই সময় দেখা যায় রান্নাঘরে একটি শয়তান দাঁড়িয়ে আছে। শয়তানটিকে দেখে মহিলাটি ভয়ে চিৎকার করে ওঠে, আর তখনই শয়তানটি মহিলাটিকে মেরে ফেলে। মহিলাটির চিৎকার শুনে তার হাজবেন্ড নিচে এসে ঘরের অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর সে তার ওয়াইফকে খুঁজতে শুরু করে। একটা সময় সে তার ওয়াইফকে খুঁজতে খুঁজতে তাদের ওয়্যার হাউসে চলে যায়। সেইখানে গিয়ে লোকটি দেখে ভিতরে একটি বড় পাত্র থেকে শয়তান বের হয়ে তার উপর আলু দিয়ে অ্যাটাক করে। আর তার পরের সিন শিফট হয় 1983 সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে, যেখানে আমরা অ্যাড্রিয়ান এবং সোফি নামের একটি কাপলকে দেখতে পাই। তারা একটি প্রেস কনফারেন্সে অ্যাড্রিয়ানের একটি নোভেল লঞ্চ করছিল। অ্যাড্রিয়ান একজন হরর নোভেলিস্ট এবং তার ওয়াইফ সোফি তার নোভেলের জন্য চিত্র অঙ্কন করে। অ্যাড্রিয়ান এমন কিছু লোকেদের ইন্টারভিউ নিয়েছেন যাদের সাথে কিছু ভয়ঙ্কর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে গেছে, আর এই ইন্টারভিউগুলোর উপর ভিত্তি করেই সে একটি বই লিখেছে। কিন্তু তার এই বইটি বেশি বিক্রি না হওয়াতে বইয়ের পাবলিশার তাকে একটি হন্টেড জায়গাতে গিয়ে আগে এক্সপিরিয়েন্স করে তারপর কিছু ভয়ঙ্কর কাহিনী লিখতে বলে। এইসব শুনে সোফি অ্যাড্রিয়ানকে বলে সে চাইলে বালিতে গিয়ে কদিন থেকে দেখতে পারে কিছু ভৌতিক ব্যাপার ঘটে কিনা। এমন সময় একটি আলু সফিদের বুকশেলফে লেগে সোফির ফ্যামিলি অ্যালবাম নিচে পড়ে যায়। অ্যালবামটিতে সোফির গ্রামের বাড়িতে সোফির ছোটবেলার কিছু ছবি ছিল। সোফির ছবি দেখে অ্যাড্রিয়ানের মাথায় বুদ্ধি আসে যে তারা চাইলে তো সোফির গ্রামের বাড়ি বান্ডাঙে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা অর্জন করতেই পারে, কারণ সেখানে এমন অনেক ঘটনা ঘটেছে বলে সোফি শুনেছে। আর তাই তারা পরের দিন তাদের 3 সন্তান নিনা, নালা এবং বায়ুকে নিয়ে বান্ডাং যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সোফি বাচ্চাদেরকে হ্যান্ডেল করার জন্য তাদের হাউসকিপার ওয়াককেও সঙ্গে নিয়ে যায়। তারপর দেখা যায় বান্ডাং যাওয়ার পথে তাদেরকে দাদাং নামের একজন ব্যক্তি গাড়ি থামিয়ে তাদের কাছে কিছু তাবিজ বিক্রি করতে চাইছিল। দাদাং জানায় তাবিজগুলো তাদেরকে সকল খারাপ শক্তি থেকে রক্ষা করবে, কিন্তু যেহেতু অ্যাড্রিয়ান এবং সোফি এইসবে বিশ্বাস করতো না, তাই তারা তাবিজ না কিনেই এগিয়ে চলে। তারপর তারা যখন সোফির বাড়িতে চলে যায়, সেইখানে তাদেরকে সোফিদের পুরনো হাউসকিপার দার্তি ওয়েলকাম করে। তারপর তারা বাড়িতে প্রবেশ করলে নিনা বায়ুকে তার রুম দেখিয়ে নিজের রুমে চলে যায়। বায়ু যখন তার রুমে প্রবেশ করতে যাবে, তখন সে সেখানকার করিডোর থেকে একটি শব্দ শুনে সেদিকে এগিয়ে যায়। সেইখানে গিয়ে বায়ু একটি বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে। বায়ু বাচ্চাটিকে খুব ঝাপসা দেখতে পাচ্ছিল, কিন্তু এক পলকেই বাচ্চাটি অদৃশ্য হয়ে যায়। আর তখন সেই করিডোর থেকে একটি আলু গড়িয়ে গড়িয়ে বায়ুর দিকে আসে। বায়ু সেই আলুটিকে হাতে নিয়ে দেখে তাতে লেখা ছিল চলো খেলি। এইটা দেখে বায়ু ভয় পেয়ে নিনাকে গিয়ে সবকিছু বলে। নিনা এসে দেখে করিডোরে কিছুই নেই। গাইস, তার পরের সিনে কিন্তু আমরা জানতে পারি যে মুভির শুরুতে আমরা যে কাপলকে দেখেছিলাম তারাই সোফির বাবা মা। তাদের সাথে কি হয়েছে বা তারা কোথায় অদৃশ্য হয়ে গেছে তা সোফি জানে না, কারণ তাদের বাড়িতে তার বাবা মার অদৃশ্য হওয়ার কোনো প্রমাণ বা চিহ্ন কেউ পায়নি। সোফি চায় না তার বাবা মার সাথে যা হয়েছে তার পরিবারের সাথেও তাই ঘটুক। তার পরের সিনে আমরা দেখতে পাই সোফির 3 সন্তান ওয়াকের সাথে আলুর ক্ষেত দেখতে গিয়েছে। তখন সোফি দেখে বায়ু একটি আলুতে ছবি আঁকছে। সোফি ছবিটির ব্যাপারে বায়ুকে জিজ্ঞেস করতে বায়ু বলে সে ওয়্যার হাউসের সামনে একটি ভয়ঙ্কর বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, আর এটি তারই ছবি।
সোফি ওয়্যার হাউসের দিকে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। তখনই নিনা দেখে ওয়্যার হাউসটির দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে। এইটা দেখে নিনা সেদিকে চলে যায়। নিনার পিছু পিছু সোফিও সেখানে যায়, আর ভেতরে প্রবেশ করেই তারা সেই বড় পাত্রটিকে দেখতে পায়। তারা কিছুতেই বুঝতে পারছিল না এত বড় পাত্র দিয়ে কি করা হয়। তখন সোফি সেখানে একটি পুরনো ছবি খুঁজে পায়, যেখানে দেখা যাচ্ছে আগের দিনে আলু চাষের পর গ্রামের সকলে মিলে আলুর ফেস্টিভ্যাল পালন করতে এই পাত্রটি দিয়ে আলুর তৈরি খাবার রান্না করে সবাই মিলে খেত। রাতের বেলায় অ্যাড্রিয়ান বসে যখন নোবেল লিখছিল, তখন নালা এসে তাকে খাবার খেতে ডাকে। নালা এবং অ্যাড্রিয়ান চলে গেলে আমরা দেখতে পাই অ্যাড্রিয়ানের টাইপরাইটারটি নিজে নিজেই চলছে। এবার রাতের বেলায় দেখা যায় নিনা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে সোফি তার পাশেই শুয়ে আছে। এতে নিনা একটু অবাক হয়। কিছুক্ষণ পর সোফি উঠে চলে যেতে থাকে এবং নিনাকে তাকে অনুসরণ করতে বলে। নিনা সোফিকে অনুসরণ করতে করতে তাদের ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছে যায়। সেই সময় নিনাকে নালা উইন্ডো দিয়ে দেখে গিয়ে সোফি এবং অ্যাড্রিয়ানকে জানায় যে নিনা এত রাতে একা একা ওয়্যার হাউসের দিকে গিয়েছে। যার মানে নিনা যার পিছু পিছু গিয়েছে সে সোফি নয়, বরং সোফি রূপী একটি শয়তান। এটা শুনে আসল সোফি এবং অ্যাড্রিয়ান নিনাকে আনতে ওয়্যার হাউসের দিকে চলে যায়। এদিকে নিনা দেখে সোফি ওয়্যার হাউসের ভিতরে চলে গেছে, কিন্তু নিনা ভিতরে গিয়ে দেখে সেখানে কেউই নেই। এমন সময় হঠাৎ করেই ওয়্যার হাউসে রাখা বড় পাত্রটির নিচে আগুন জ্বলে ওঠে এবং পাত্রটিতে আলু সিদ্ধ হচ্ছিল। সেই সময় পাত্রের ভেতর থেকে একটি ভয়ঙ্কর ঝলসে যাওয়া বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চাটিকে দেখে ভয়ে নিনা সিঁড়ি থেকে উল্টে পড়ে যায়, আর তখন বাচ্চাটি পাত্র থেকে বের হয়ে নিনাকে ধরে টানতে টানতে সেই পাত্রটির দিকে নিয়ে যেতে থাকে। এমন সময় নিনার বাবা মা এসে দেখে হাউসের ভিতরে কেউই নেই, মানে নিনা ওয়্যার হাউস থেকে অদৃশ্য হয়ে গেছে। তারা নিনাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। এইটা দেখে সোফি একদম ভেঙে পড়ে। তাই পরের দিন অ্যাড্রিয়ান সোফিকে এই বাড়ি ছেড়ে জাকাতরা ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু সোফি নিনাকে না নিয়ে এখান থেকে যাবে না বলেই ঠিক করে। তারপর সোফি এবার ঠিক করে সে পুরো গ্রামে নিনাকে খুঁজে দেখবে। তাই সোফি তার পরিবারের সবাইকে নিয়ে গ্রামে বেরিয়ে নিনাকে খুঁজতে থাকে। তারা গ্রামের লোকেদের নিনার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে কেউ নিনাকে দেখেছে কিনা, কিন্তু গ্রামবাসী কেউই নিনাকে দেখিনি বলে দাবি করে। এমন সময় বায়ু এবং নালা গ্রামের একটি খেলনার দোকানে চলে যায়। বায়ু সোফির কাছে তাকে একটি বাঁশি কিনে দিতে আবদার করে। সোফি বায়ুকে বাঁশিটি দিয়ে বলে বায়ুর কোনো বিপদ হলে সে যেন বাঁশিটি বাজিয়ে সোফিকে সাহায্যের জন্য ডাকে। তারপর সোফি তার বাচ্চাদেরকে ওয়াকের কাছে রেখে আবার নিনার খোঁজে বেরিয়ে পড়ে। এমন সময় ওয়াকের দাদাংয়ের সাথে দেখা হয়। দাদাং ওয়াক থেকে জানতে পারে সোফি তার পরিবারকে নিয়ে আলুর খেতে সেই বাড়িটিতে উঠেছে যেটিতে সোফির বাবা মা থাকতো। এইটা শুনে দাদাং ওয়াককে কিছু তাবিজ দিয়ে বলে তাদের সেখানে থাকা একদম ঠিক হচ্ছে না, কারণ সেখানে একটি খারাপ শক্তি আছে যা যে কোনো সময়ে তাদের ক্ষতি করতে পারে, কারণ খারাপ শক্তিটি যে কারোর রূপ ধারণ করতে পারে। কিন্তু তারা যদি এই তাবিজগুলো ব্যবহার করে তবে তাদের কোনো বিপদ হবে না। দাদাংয়ের কথা শুনে ওয়াক তাবিজগুলোকে নিজের কাছে রেখে দেয়, কিন্তু তারপর সে সামনে তাকিয়ে দেখে দাদাং এক মুহূর্তের মধ্যে সেখান থেকে চলে গেছে, যা ওয়াককে খুব অবাক করে। সেই রাতে বায়ুর হঠাৎ করে ঘুম ভেঙে গেলে সে দেখে তার দরজার সামনে নিনা খুব ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে, আর তারপর নিনা বায়ুকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। এইসব দেখে বায়ু ভয়ে নালাকে ডেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু নালা খুব গভীর ঘুমে থাকাতে সে বায়ুর ডাক শুনতে পায়নি। আর তখনই নিনার রূপী শয়তান বায়ুর কাছাকাছি চলে আসে। এটা দেখেই বায়ু ভয়ে চিৎকার করে ওঠে। বায়ুর চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে উপরে চলে আসে। তখন বায়ু যা দেখেছে সব কিছু তাদেরকে বলে, কিন্তু তারা মনে করে বায়ু হয়তো স্বপ্নে এইসব দেখেছে। তাই সোফি বায়ুকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়, কিন্তু তারপর বায়ু আবার উইন্ডো দিয়ে বাইরে নিনাকে দেখতে পায়, যে কিনা বায়ুর বাঁশিটি নিয়ে নিচে দাঁড়িয়েছিল। নিনারূপী শয়তান বায়ুকে তাকে ফলো করতে বলে, তাই বায়ু নিনার পিছু পিছু ওয়্যার হাউসে চলে যায়। এদিকে আমরা দেখি অ্যাড্রিয়ান সোফির বানানো ড্রয়িং চেক করে দেখে সোফি তার নোবেলের ড্রয়িং এর পরিবর্তে একটি বাচ্চাকে ড্র করেছে, যাকে একদম বায়ুর মতো মনে হচ্ছিল।
এটা দেখে তারা বুঝে ফেলে যে এইবার হয়তো নিনার পর বায়ুর পালা। তাই তারা ভয়ে বায়ুর রুমে চলে যায়। বায়ুর রুমে গিয়ে তারা দেখে সেখানে বায়ু এবং নালা কেউই নেই। তাই তারা বায়ুদেরকে খুঁজতে ওয়্যার হাউসের দিকে চলে যায়। তারপর দেখা যায় নিনার রূপী শয়তানটি এখন বায়ুকে ওয়্যার হাউসে আটকে রেখে ভয় দেখাতে থাকে। আর একটা সময় এটি নিজের আসল রূপ ধারণ করে। মানে এটি আসলে সেই ঝলসে যাওয়া বাচ্চাটি যেটি নিনাকেও অ্যাটাক করেছিল। বায়ু বাচ্চাটিকে দেখে ভয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে। আর তখন বাচ্চাটি বায়ুকেও সেই বড় পাত্রটির দিকে টেনে নিয়ে যেতে থাকে। এমন সময় সোফি এবং অ্যাড্রিয়ান ওয়্যার হাউসে এসে দেখে বায়ু ও নিনার মতো অদৃশ্য হয়ে গেছে। অপরদিকে ওয়াক তাবিজ হাতে একটা সময় ঘুমিয়ে পড়লে তাবিজগুলো তার হাত থেকে নিচে পড়ে যায়। আর এই সুযোগে শয়তানটি ওয়াককে অ্যাটাক করে। ওয়াক তখন অনেক কষ্টে হাতের তাবিজগুলোকে উঠিয়ে ফেললে শয়তানটি আবার তাকে ছেড়ে দেয়। তারপর দেখা যায় সোফি এবং অ্যাড্রিয়ান বায়ুকে খুঁজতে খুঁজতে ওয়্যার হাউসের নিচে একটি সিক্রেট ডোর খুঁজে পায়। সেখানে তারা অদ্ভুত কিছু জিনিসপত্র দেখতে পায়। তাই পরের দিন তারা পুলিশকে ইনফর্ম করে, কারণ তারা কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে এবং কেন এইভাবে একের পর এক তাদের বাচ্চারা হারিয়ে যাচ্ছে। অ্যাড্রিয়ান এবং সোফিকে চিন্তিত দেখে ওয়াক এসে তার সাথে রাতের বেলায় ঘটে যাওয়া সবকিছু বলে এবং সে এটাও জানায় যে কিভাবে তাকে তাবিজগুলো রক্ষা করেছে। সোফি কিন্তু এসব কিছুতেই বিশ্বাস করেনি, উল্টো সে ওয়াককে তাবিজ খুলে ফেলে দিতে বলে। একে একে দুই সন্তানকে হারিয়ে সোফি কিন্তু এবার রাতে এসে নালার সাথে ঘুমায়। কিন্তু মাঝরাতে কেউ নালার রুমের দরজা খুলে একটি আলো রেখে যায়। সোফি ঘুম থেকে উঠে আলোটিকে হাতে নিয়ে দেখে এটি সেই আলোটি যেটিতে বায়ু সেই বাচ্চাটির ছবি এঁকেছিল। এটা দেখে সোফি নিজের সন্তানদেরকে খুঁজতে নিচে চলে যায়। সোফি নিচে গিয়ে দেখে নিনা এবং বায়ু দাঁড়িয়ে আছে, কিন্তু সোফি সেখানকার লাইট অন করতেই তারা অদৃশ্য হয়ে যায়। এদিকে ওয়াকের তাবিজ খুলে ফেলাতে শয়তানটি এবার ওয়াকের উপরও অ্যাটাক করে। ওয়াকের চিৎকার শুনে সোফি ওয়াকের রুমে গেলে বাচ্চাটি সোফিকেও অ্যাটাক করে দেয়। এবার সোফির চিৎকার শুনে অ্যাড্রিয়ান এসে ওয়াকের রুমে গিয়ে দেখে ওয়াক নিচে বেহুশ হয়ে পড়ে আছে। সকালে ওয়াকের চিকিৎসা করতে ডাক্তার এসে বলে ওয়াক প্যারালাইজড হয়ে গেছে, সে আর হাঁটতে এবং কথা বলতে পারবে না। তারপর দেখা যায় অ্যাড্রিয়ান ঘরের সকল দরজা জানালা ভালোভাবে লক করে ফেলেন যাতে বাচ্চাটি ভেতরে আসতে না পারে। তখন সোফি বলে এইভাবে কিছুই হবে না, কারণ গত রাতে সে দেখেছে ওয়াকের দরজা বন্ধ হওয়া সত্ত্বেও বাচ্চাটি ওয়াকের রুমে প্রবেশ করতে পেরেছিল। এমন সময় ওয়াক সোফিদেরকে ইশারা করে সোফির ড্রয়িং খাতাটি চেক করতে বলে। তারা খাতাটি চেক করে দেখে এটিতে তাদের সাথে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু আঁকা রয়েছে। আর এটাতে পরের ছবিটি নালার ছিল, যার মানে শয়তানটির পরের শিকার হবে নালা। এইসব দেখার পর এবার সোফি রাত হতেই সেই তাবিজগুলোকে খুঁজে বের করতে বাইরে চলে যায়, কারণ এইবার সে ঠিক করে সে যে করেই হোক নালাকে নিনা এবং বায়ুর মতো হারাতে দিবে না। আমার মাথায় এটা কিছুতেই আসছে না, তারা দিনের বেলায় জানতে পেরেছে যে শয়তানের পরের শিকার এবার নালা, তবে সারা দিন রেখে রাতের বেলায় কেন তাবিজ খুঁজতে গেল? সত্যি হরর মুভিতে লজিক খোঁজাটাই বোকামো। আপনাদের কি মনে হয়? আচ্ছা যাই হোক, সোফির অনুপস্থিতিতে এদিকে শয়তানটি এবার সোফির রূপ ধরে নালাকে তাকে ফলো করতে বলে। নালা সোফির পিছু পিছু গিয়ে দেখে সোফি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এটা দেখে নালা ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে সোফির তাবিজগুলোকে পাওয়ার পর নালার চিৎকার শুনে তাবিজ হাতে ছুটে আসে। অ্যাড্রিয়ানও চিৎকার শুনে নিচে নেমে আসে। তারা নিচে এসে দেখে নালাকেও শয়তানটি নিয়ে গেছে। নালাকে খুঁজতে গিয়ে এবার তারা ঘরের ভিতরেও একটি সিক্রেট ডোর পেয়ে যায়। তারা দুজন মিলে এবার দরজাটি দিয়ে নিচে নেমে নালাকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তারা নালার পরিবর্তে অনেকগুলো বাচ্চার পচা গলা লাশ দেখতে পায়। তারা একটু সামনে এগোতেই নালাকে একটি শয়তানের সাথে দেখতে পায়। শয়তানটি তাদেরকে দেখেই লাশগুলোকে জীবিত করে সোফিদের উপর অ্যাটাক করতে বলে। মানে লাশগুলো অনেকটা জম্বি হয়ে গিয়েছিল। এইসব দেখে সোফি সেই তাবিজগুলো লাশগুলোর সামনে ধরতেই লাশগুলো আর তাদের সামনে এগোতে পারছিল না। তাই এইভাবেই সোফি ধীরে ধীরে লাশগুলোকে এবং শয়তানটিকে তাড়িয়ে নালাকে বাঁচাতে সফল হয়। তারপর দেখা যায় ওয়াক তাদের অবস্থা দেখে ইশারা করে তাদেরকে দাদাংয়ের নাম বলে এবং দাদাংয়ের সাথে দেখা করতে বলে। পরের দিন সোফি এবং অ্যাড্রিয়ান দাদাংয়ের সাথে দেখা করে তাদের সাথে ঘটা সবকিছুর কারণ জিজ্ঞেস করে।
আর এইখানেই মুভির সব থেকে বড় টুইস্ট আসে, কেননা দাদাং বলে আসলে এই সব সোফির বাবা মার কারণেই শুরু হয়েছে। কারণ আজ থেকে 24 বছর আগে সোফির বাবা মা এখানে আলু চাষ করেই জীবনযাপন করত, কিন্তু কোনো একটি কারণে তাদের জমিতে আলুর চাষ ভালো হতো না, সব আলু পচে যেত। তাদের কাছে তেমন টাকা পয়সাও ছিল না যে তারা এসবের কোনো ব্যবস্থা নিবে, তাই তারা বাধ্য হয়ে বেঁচে থাকতে সেই পচা আলু খেত। একটা সময় তারা এইসবে বিরক্ত হয়ে শয়তানের উপাসনা করে শয়তানের সাথে একটি চুক্তি করে যাতে শয়তান তাদেরকে প্রচুর ধন সম্পদ দিবে, কিন্তু তার পরিবর্তে তাদেরকে 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তাদেরকে সারা জীবন শয়তানের উপাসনা করতে হবে। তারপর তাদেরকে নিজেদের ঘরে শয়তানের উপস্থিতি সাধারণভাবে মেনে নিতে হবে। এবং তৃতীয়টি হলো তাদেরকে শয়তানের খাবার হিসেবে বাচ্চাদেরকে বলি দিতে হবে। তারা কিছু না ভেবেই এই চুক্তিতে রাজি হয়ে যায়। তাই তারা গ্রামের একজন মহিলা থেকে টাকা পয়সার বদলে তার ডিসেবল বাচ্চাকে বলি দিতে নিয়ে নেয়। তারা বাচ্চাটিকে এনে নির্মমভাবে হত্যা করে সেই বড় পাত্রটিতে শয়তানের জন্য রান্না করে। এমনকি তারা নিজেরাও শয়তানকে খুশি করার জন্য বাচ্চাটির মাংস খেয়েছিল। এইসব করার ফলে শয়তান তাদের উপর খুশি হয়ে তাদেরকে প্রচুর ধন সম্পদ দিয়েছিল এবং তারপর থেকে তাদের চাষাবাদও খুব ভালো হতো। কিন্তু তাদের ভয় ছিল শয়তান না আবার তাদের মেয়ে সোফির বলি চেয়ে বসে, তাই তারা ওয়াককে দিয়ে সোফিকে শহরে পাঠিয়ে দেয়। এইসব বুঝতে পেরে শয়তান তাদের উপর খুব ক্ষেপে যায়, তাই তারা সবকিছু গুছিয়ে সেইখান থেকে পালিয়ে যেতে নেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা শয়তানের হাত থেকে রক্ষা পায়নি। শয়তানটি তাদেরকে মেরে আবার জাহান্নামে ফিরে যায়। এইসব শুনে অ্যাড্রিয়ান দাদাংকে জিজ্ঞেস করে, তবে এখন তাদের সাথে যা হচ্ছে এইসব কি করছে? দাদাং জানায় এটা হয়তো সেই বাচ্চাটির আত্মা তাদের উপর প্রতিশোধ নিতেই করছে। তারা যদি তাকে থামাতে চায় তবে তাদেরকে একটি রিচুয়াল পারফর্ম করতে হবে। তারা দাদাংয়ের কথায় রাজি হয়ে রিচুয়ালটি শুরু করে দেয়। তাদের রিচুয়ালে সাড়া দিয়ে বাচ্চাটি তাদের সামনে আসে। তখন সোফি বাচ্চাটিকে তার সন্তানদেরকে ফিরিয়ে দিতে বলে। বাচ্চাটি জানায় সোফির বাবা মা যেহেতু তাকে তার মায়ের থেকে আলাদা করে বলি দিয়েছে, তাই সেও সোফির সন্তানদেরকে তার কাছ থেকে আলাদা করে নিয়েছে। যদি সোফি নিজের সন্তানদেরকে বাঁচাতে চায় তবে তাকে বাচ্চাটির মাকে খুঁজে দিতে হবে। এইসব শুনে সোফি এবার বুঝতে পারছিল না যে বাচ্চাটির মা আসলে কে এবং কিভাবে সে তাকে এইখানে খুঁজে আনবে। এদিকে বাচ্চাটি কিন্তু এবার দাদাং এবং দাদাংয়ের ওয়াইফকেও নির্মমভাবে হত্যা করে। এত সবকিছু হওয়ার পর সফি এবার এসে ওয়াকের কাছে সবকিছুর ব্যাপারে জানতে চায়, কারণ সেই সময় ওয়াকও তার বাবা মার সাথে এখানেই ছিল। ওয়াক তখন সোফিকে ইশারা করে তার গলার তাবিজটিকে তার মুখে দিয়ে দিতে বলে। সোফি ওয়াকের মুখে তাবিজটি রাখতেই ওয়াকের মুখ দিয়ে কিছু আলু বেরিয়ে আসে আর ওয়াক একদম সুস্থ হয়ে যায়। ওয়াক সুস্থ হয়ে সোফিকে বলে দাদাং তাকে বলেছিল যে বাচ্চাটির মা নাকি প্রত্যেক সপ্তাহে সিক্রেট টানেলটিতে শয়তানের উপাসনা করতে যায় যাতে বাচ্চাটির আত্মা তাকে মারতে না পারে, আর এর জন্যই মূলত বাচ্চাটির আত্মা তখনও বাড়িতে আটকে ছিল। ওয়াক সোফিকে বলে তারা যদি কোনোভাবে সেই উপাসনার জিনিসপত্রগুলোকে নষ্ট করে দিতে পারে তবেই ছেলেটি তার মায়ের কাছেও পৌঁছতে পারবে, আর এইভাবেই তারা তাদের সন্তানকেও ফিরে পাবে। ওয়াকের কথা শুনে সোফি ওয়াককে নিয়ে সেই ওয়্যারহাউসের টানেলে চলে গিয়ে দেখে সেইখানে সদ্য কেউ উপাসনা করে জিনিসপত্র রেখে গেছে। সোফি আগের উপাসনার জিনিসপত্রগুলোকে নষ্ট করে সেদিনের জিনিসপত্রগুলোকে সাথে নিয়ে নেয়। এদিকে ছেলেটির আত্মা আবার সোফির রূপ ধারণ করে অ্যাড্রিয়ান এবং নালাকে দিয়ে তাদের তাবিজগুলোকে খুলিয়ে তাদেরকে ভুলিয়ে বালিয়ে মাটির নিচের টানেলে নিয়ে যায়। সেইখানে গিয়ে সে এবার নিজের আসল রূপে এসে অ্যাড্রিয়ান এবং নালার উপর অ্যাটাক করে দেয়। অ্যাড্রিয়ান নালাকে নিয়ে কোনো রকমে পালিয়ে একটি গর্তে ঢুকে পড়ে, কিন্তু আফসোস আত্মাটি সেখানেও পৌঁছে গেছে। তারপর আত্মাটি যেই না তাদের উপর অ্যাটাক করতে যাবে অমনি সেখানে সোফি উপাসনার জিনিসপত্রগুলোকে নিয়ে আসে। সোফি সেখানে এসে বাচ্চাটির আত্মাকে বলে যে সে জানতে পেরে গেছে বাচ্চাটির মা কে এবং সে তার উপাসনার জিনিসপত্রগুলোকেও পেয়ে গেছে। এটা শুনে আত্মাটি আর অ্যাড্রিয়ান এবং নালাকে অ্যাটাক করেনি। আর এইখানে মুভির আরেকটি দারুণ টুইস্ট সামনে আসে যে সোফিদের হাউসকিপার দাঁড় দিয়ে আসলে এই বাচ্চাটির মা। সোফির বাবা মা মারা যাওয়ার পর থেকে সে এখানেই থেকে ঘরের দেখাশোনা করত এবং নিজেকে বাঁচানোর জন্য শয়তানের উপাসনা করত।
দাঁতি শয়তানকে যে বাচ্চাগুলোর বলি দিয়েছে তাদের লাশই কিন্তু আমরা টানেলের ভিতরে পচে থাকতে দেখেছি। সোফি আত্মাটিকে এটা জানিয়েই শেষের জিনিসপত্রগুলোকে আগুনে পুড়িয়ে ফেলে, আর এতে করে বাচ্চাটি সেখান থেকে চলে যায়। আদ্রিয়ান এবং নালাও বেঁচে ফিরে। তারপরে এবার তারা সবাই মিলে নিনা এবং বায়ুকে খুঁজতে আলুর খেতে চলে যায়, কারণ বাচ্চাটির আত্মা তাদেরকে বলেছিল যদি তারা তার মাকে খুঁজে দেয় তবে তাদের সন্তানদেরকেও সে ফিরিয়ে দিবে। সোফি এবং অ্যাড্রিয়ান একটা সময় আলুর খেতে নিনা এবং বায়ুকে খুঁজে পেয়ে যায়, আর তারপর তারা আর এক মুহূর্ত সেই গ্রামে থাকেনি, সাথে সাথেই সেইখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর আমরা দেখতে পাই বাচ্চা ছেলের আত্মাটি এবার শেষে তার মা মানে দার্তাকে অ্যাটাক করে মেরে ফেলে। তারপর সে দার্তার লাশকে টেনে বড় পাত্রটিতে ফুটন্ত গরম পানিতে ফেলে দেয়, ঠিক তেমনই ভাবে যেমন ভাবে তাকে মারা হয়েছিল। আর এইভাবেই বাচ্চা ছেলের আত্মাটি মুক্তি পায়। পরের দিন সকালে গ্রামের সবাই দেখে বড় পাত্রটি ওয়্যারহাউসের বাইরে রাখা, আর তাতে ঠিক পুরনো দিনের মতোই আলু দিয়ে খাবার রান্না হচ্ছে। এটা দেখে তারা সবাই মিলে খাবার খেয়ে আলুর উৎসব উদযাপন করে। তারা কেউই বুঝতে পারেনি যে আসলে তারা দার্তি মানে মানুষের মাংসের রান্না করা খাবার খাচ্ছে। পরের সিনে দেখা যায় অ্যাড্রিয়ান নতুন একটি নোভেল লিখেছে যার নাম রুমা ক্যান্টাং, আর সেই নোভেলের ব্যাপারে সে এবং সোফি ইন্টারভিউ দিচ্ছে। অ্যাড্রিয়ানের এই নোভেলটি কিন্তু বেশ সফল হয়েছে। এবার শেষের সিনে দেখা যায় রাত হতেই সোফিদের ওয়্যার হাউসে সেই বড় পাত্রটি থেকে এবার দার্তির আত্মা বের হয়েছে। আর ব্যাস, এইখানেই মুভিটি সমাপ্ত হয়। গাইস, আপনাদের মনে এবার প্রশ্ন আসতেই পারে যে বাচ্চাটি কেবল দাদাং এবং দার্তিকেই কেন হত্যা করলো আর বাকিদের কেন শুধু আটক করে রাখলো। তবে এর উত্তর হলো এই যে আসলে দাদাং সেই ব্যক্তি ছিল যে কিনা সোফির বাবা মাকে শয়তানের উপাসনা করতে সাহায্য করেছিল। এতদিন যাবৎ দাদাং এর কাছে তাবিজগুলো থাকার কারণে ছেলেটি দাদাং এর কোনো ক্ষতি করতে পারছিল না। যেই না দাদাং তার তাবিজগুলোকে সোফিদেরকে দিয়ে দিয়েছে, অমনি সুযোগ পেয়ে আত্মাটি দাদাংকে মেরে ফেলেছে। আসলে তাবিজগুলো সেই ছেলেটির রক্ত দিয়ে দাদাং তৈরি করেছিল, যার কারণে তাবিজগুলো থাকলে সে কাউকে কোনো ক্ষতি করতে পারতো না। এবার আসি দার্তির কাছে। আসলে দার্তির ছেলে ডিসেবল হওয়াতে সে নিজের ছেলেকে ঘৃণা করত। তাই যখন সোফির বাবা মা দার্তিকে অনেক টাকা পয়সা অফার করে, তখন সেই লোভ সামলাতে না পেরে দার্তি নিজের ছেলেকে শয়তানের কাছে বলি দিয়ে দেয়। এত দিন ধরে সে নিজেকে বাঁচাতে শয়তানের উপাসনা করত, তাই আত্মাটি দার্তির কিছুই করতে পারছিল না। সোফিদের আসার কারণে আত্মাটি তার প্রতিশোধ নিতে পেরেছে বলে শেষ পর্যন্ত এখান থেকে চলে যায়। আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা আমাদেরকে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, টাটা।